সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগত জানাই কিশোর বাতায়ন অনলাইন ক্লাস থেকে। আমি গোলাম মোস্তফা। আমাদের শিডিউল অনুযায়ী আজকে এই মুহূর্তে হিসাব বিজ্ঞানের ক্লাস। বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছে সবাইকে স্বাগত জানাই। যারা সংযুক্ত হয়নি, তোমাদের বন্ধুরা যারা সংযুক্ত হয়নি, তোমাদের প্ল্যাটফর্ম থেকে শেয়ার করো, ইনভাইট করো, যাতে আমরা ক্লাসটা উপভোগ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটু নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব এবং টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য প্রথম দিকের টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থাকে হিসাব বিজ্ঞানে, কারণ প্রথম দিকের টপিকগুলো যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে হিসাব বিজ্ঞান, পুরোটা হিসাব বিজ্ঞান আমাদের জন্য সহজ হবে। বন্ধুরা চলো আমরা মূল আলোচনায় চলে যাই। যে আমাদের আজকের আলোচনার বিষয় দেখো, তোমরা এখানে একটা স্কেল দেখতে পাচ্ছ, দাঁড়িপাল্লা যেটাকে বলি আমরা। এই দাঁড়িপাল্লা দিয়ে কি করা হয়? সাধারণত আমরা কোনো কিছু পরিমাপ করি, অর্থাৎ ওজন পরিমাপ করা হয়। সেরকম হিসাব বিজ্ঞানও একটা পরিমাপের একটা স্কেল আছে, অর্থাৎ কিছু পরিমাপ করার সুযোগ আছে, এখানে কিছু ভুল পরিমাপ করার সুযোগ আছে। আমরা হিসাব বিজ্ঞানে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের একটা পরিমাপক আছে, সেটাকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় রেওয়ামিল বা ট্রায়াল ব্যালেন্স, ইংরেজিতে বলা হয়। এটাকে মূলত হিসাব চক্রের একটা গুরুত্বপূর্ণ ধাপ, যেটাকে বলা হয় সংক্ষিপ্তকরণ। তাহলে এটা হিসাব চক্রের চতুর্থ ধাপ। বন্ধুরা এই তথ্যগুলো একটু মনে রাখো যে আমরা হিসাব চক্রের চতুর্থ ধাপ হলো রেওয়ামিল। রেওয়ামিলের আরেকটা নাম হলো সংক্ষিপ্তকরণ, আর এর ইংলিশ মিনিং হলো ট্রায়াল ব্যালেন্স। তাহলে আমরা এখানে পেলাম বন্ধুরা যে আমরা হিসাব বিজ্ঞানে গাণিতিক শুদ্ধতা পরিমাপ করা যায়। পরিমাপ করার ক্ষেত্রে যে আমরা টুলসটা ইউজ করে থাকি সেটা হলো রেওয়ামিল। বন্ধুরা আজকে আমরা মূলত রেওয়ামিল নিয়ে আলোচনা করব। আজকে একটু আমরা বইয়ের ধারাবাহিকতা একটু ভিন্নতা করলাম, কারণ খতিয়ানের পরে যদি আমি রেওয়ামিলটা ভালো করে আমরা দেখাই তাহলে রেওয়ামিলটা বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। এই জন্য আমরা আজকে রেওয়ামিলে চলে গেছি। ওকে বন্ধুরা, আমরা তাহলে আজকে একটা এমসিকিউ দেখে নিই। রেওয়ামিল আধুনিক হিসাব চক্রের কোন ধাপ বা স্তর? একটু আগে আমরা দেখালাম যে হিসাব বিজ্ঞানে কোন স্তর ছিল বন্ধুরা। প্রথম স্লাইডে আমাদের ছিল যে এটা হিসাব চক্রের চতুর্থ ধাপ ছিল এটা। তাহলে আমরা হিসাব চক্রে এটা ধাপ হলো চতুর্থ ধাপ। নিশ্চয়ই তোমরা বুঝতেছো যে আজকে শুরুতেই আমরা একটা এমসিকিউ দিয়ে নিলাম। ওকে বন্ধুরা, আমরা আজকের শিখন ফলে তা থাকবে যে বিষয়গুলো তোমাদের শিখাবে সেটা রেওয়ামিল সম্পর্কে তোমরা বলতে পারবে, রেওয়ামিলের প্রস্তুতির উদ্দেশ্য বলতে পারবে এবং রেওয়ামিল প্রস্তুত করতে পারবে। বন্ধুরা এই তিনটা শিখন ফল ধরে আমরা আজকে আমাদের চ্যাপ্টারের পরবর্তী লেকচারটা আমরা এগিয়ে নিব। বন্ধুরা দেখো, এখানে রেওয়ামিল সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য যদি তুমি জানতে পারো তার রেওয়ামিল সম্পর্কে তুমি ধারণা পাবে, এবং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাকে জানতে হবে, কারণ এই গুরুত্বপূর্ণ তথ্য থেকে আমাদের এমসিকিউ থাকে। ওকে বন্ধুরা, দেখে নিই গুরুত্বপূর্ণ তথ্য কি। প্রথম হলো একটু দেখে নিই আমরা যে প্রথমটা হলো যে সম্পদ, দায়, রাজস্ব, খরচ, উত্তোলন, মূলধনের একটি তালিকা বিবরণী। রেওয়ামিল কি হলো? আমরা জানি হিসাব সমীকরণে 6টা উপাদান আছে। একটা হলো সম্পদ, খরচ, উত্তোলন, মূলধন, রাজস্ব এবং দায়। এই সম্পদ, দায়, রাজস্ব, খরচ, উত্তোলন, মূলধন এর একটি তালিকা। একটা প্রতিষ্ঠানে এই সমস্ত আইটেম যা থাকবে তার একটা তালিকা হবে। তালিকা বা বিবরণী হলো রেওয়ামিল। তাহলে আমরা একটা পাইলাম কি, রেওয়ামিল একটা বিবরণী। রেওয়ামিল কোনো হিসাব নয়, রেওয়ামিল একটা বিবরণী। কিসের বিবরণী? সম্পদ, দায়, রাজস্ব, খরচ, উত্তোলন এবং মূলধনের বিবরণী বা তালিকা। সেকেন্ড যেটা হলো হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। এই রেওয়ামিলের মাধ্যমে কি করা যায়? হিসাবে গাণিতিক শুদ্ধতা, গাণিতিকভাবে এটা শুদ্ধ কিনা সেটা আমরা পরিমাপ করতে পারবো। এরপর এটি কোনো হিসাব নয়, এটি একটি মাত্র বিবরণী। আমি আবার বলছি যে এই রেওয়ামিল কোনো হিসাব নয়, ইটস সিম্পলি একটা তালিকা বা লিস্ট। দেন দ্রুতভাবে দাখিলা পদ্ধতি বা হিসাব সমীকরণের জন্য রেওয়ামিলের উভয় পাশ মিলে যায়। বন্ধুরা তোমাদেরকে কিন্তু প্রায় কোশ্চেন করা হবে যে রেওয়ামিলের দুই পাশ মিলে যায় কেন। এটা তোমাদের চাকরি পরীক্ষাতেও তোমাদের জিজ্ঞেস করা হবে, রেওয়ামিলের দুই পাশ মিলে যায় কেন। রেওয়ামিলের দুই পাশ মিলে যাওয়ার কারণ হলো যে আমরা হিসাব সমীকরণ করি এ সমান সমান এল, নিশ্চয়ই তোমাদের মনে আছে। হিসাব সমীকরণের
সম্পদ সমান দায়, এই যে সমীকরণটা আমরা ব্যবহার করি, এই সমীকরণের কারণেই আমাদের রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট দুই পাশের টাকার পরিমাণ সমান হবে। দুই পাশের টাকার পরিমাণ সমান হলেই আমরা বলতে পারবো যে হিসাব গাণিতিকভাবে শুদ্ধ। আমরা পরবর্তীতে আরও কথা বলবো। তো তোমরা এই টার্মটা সবসময় মনে রাখবে যে রেওয়া মিল কেন মিলে যায়। রেওয়া মিল মিলে যায় সাধারণত দুতরফা দাখিলা পদ্ধতি বা হিসাব সমীকরণের কারণে। ওকে বন্ধুরা, তাহলে আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানলাম এটা একটু আবার দেখে নিই যে রেওয়া মিল কি। রেওয়া মিল সম্পত্তি, দায়, আয়, খরচ, উত্তোলন এবং মূলধনের একটা তালিকা, এবং এটি হিসাবে গাণিতিক শুদ্ধ যাচাই করে। এটি কোনো হিসাব নয়, একটা তালিকা বা লিস্ট, এবং দুতরফা দাখিলা পদ্ধতির কারণে অথবা হিসাব সমীকরণের কারণে আমাদের রেওয়া মিলের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড দুই পাশ মিলে যায়। বন্ধুরা, নিশ্চয়ই এই তথ্যগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আরও কয়েকটি তথ্য আমরা তোমাদের দেই। সাধারণত হিসাবকালের শেষ তারিখে আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে এটি করা হয়। রেওয়া মিল করা হয় হিসাবকালের শেষ তারিখে আর্থিক বিবরণী, অর্থাৎ এরপরে যে চ্যাপ্টারটা আমরা করবো সেটা হলো আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। সেই আর্থিক বিবরণী প্রস্তুতের আগে আমরা রেওয়া মিল করে থাকি সাধারণত। কিন্তু তুমি চাইলে যে কোনো সময় একটা ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো সময় তার রেওয়া মিল করতে পারে, কিন্তু যে কোনো সময় তো প্রয়োজন হতে হবে। সাধারণত আর্থিক বিবরণী প্রস্তুতের আগে রেওয়া মিল করা হয়, কারণ আর্থিক বিবরণী প্রস্তুত করতে আমাদের রেওয়া মিল সাহায্য করে থাকে। খতিয়ানের জের নিয়ে রেওয়া মিল প্রস্তুত করা হয়। গতকালকে বন্ধুরা তোমাদেরকে খতিয়ানের জের কীভাবে নির্ণয় করা হয় সেটা শিখিয়েছি। ওই খতিয়ানের জের নিয়ে আমরা রেওয়া মিল প্রস্তুত করি। তাহলে বুঝতেছো যে রেওয়া মিল প্রস্তুত করতে হলে আমাদের লাগবে কি, খতিয়ান লাগবে। খতিয়ান ভালোভাবে জানতে হবে, খতিয়ান ভালো শিখতে হবে। খতিয়ানের ব্যালেন্সটা নিয়ে আমরা রেওয়া মিল প্রস্তুত করে থাকি। এটি প্রস্তুত করা বাধ্যতামূলক নয়, তবে আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করে। যে রেওয়া মিল যে করতেই হবে এমনটা না, কারণ রেওয়া মিল ছাড়াও আমরা খতিয়ানের ব্যালেন্স নিয়ে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারি, কিন্তু সেটা খতিয়ানের ব্যালেন্সগুলো বারবার বের করা আমাদের জন্য কষ্টসাধ্য। এই জন্য যেগুলোকে যদি একটা তালিকা করে নিই আমরা রেওয়া মিলের মাধ্যমে, তাহলে আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা হয়। তাহলে কি জানলাম বন্ধুরা, রেওয়া মিল করা বাধ্যতামূলক নয়, তবে আর্থিক বিবরণীটাকে আমাকে সহজে এবং স্বল্প সময় করার জন্য আমরা রেওয়া মিলের সাহায্য নিয়ে থাকি। রেওয়া মিলের জন্য কোনো হিসাব বই ব্যবহার করা হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। রেওয়া মিলের জন্য আমরা কোনো হিসাব বই ব্যবহার করি না। সিম্পলি একটা আলাদা কাগজে আমরা কি করি, যে হিসাবের যে ব্যালেন্সটা আছে, ব্যালেন্সগুলো আমরা সিস্টেম মোতাকে বসিয়ে আমরা রেওয়া মিল তৈরি করি। অর্থাৎ রেওয়া মিল তৈরি করার জন্য কোনো হিসাব বই ব্যবহার করা হয় না, সিম্পলি আলাদা একটা কাগজে এটা প্রস্তুত করা হয়। তাহলে বন্ধুরা, এখানে কি বললাম আমরা, সাধারণত হিসাবকালের শেষ তারিখে রেওয়া মিল প্রস্তুত করা হয় এবং সেটা আর্থিক বিবরণী প্রস্তুতের আগে। খতিয়ানের জের বা ব্যালেন্স নিয়ে রেওয়া মিল প্রস্তুত করা হয়। এটি প্রস্তুত করা বাধ্যতামূলক নয়, আর্থিক বিবরণী প্রস্তুতে এটি সাহায্য করে থাকে। আর রেওয়া মিলের জন্য কোনো আলাদা হিসাব বই ব্যবহার করতে হয় না, সিম্পলি আলাদা একটা শিটে আমরা রেওয়া মিল প্রস্তুত করে থাকি। এই তথ্যগুলো আমাদের জানা দরকার এই কারণে, কারণ এই তথ্যগুলো থেকে আমাদের যে কোনো জায়গা থেকে আমাদের এমসিকিউ আসতে পারে। দেখো বন্ধুরা, রেওয়া মিল কি? রেওয়া মিল একটি হিসাবের উদ্বৃত্তের তালিকা, চূড়ান্ত হিসাবের অংশ, হিসাবের সহকারী বই। আমরা কি বলছিলাম, রেওয়া মিল একটা তালিকা, এবং এটা প্রস্তুত করা হয় কি দিয়ে? এটা প্রস্তুত করা হয় হিসাবের জের নিয়ে, হিসাবের জের বা উদ্বৃত্ত নিয়ে। তাহলে আমরা হিসাবের উদ্বৃত্তের একটা তালিকা বলতে পারি, হিসাবের উদ্বৃত্তের একটা তালিকা বলতে পারি আমরা রেওয়া মিল। তাহলে এরকম কোশ্চেন কিন্তু আমাদের আসবে। এরপর দেখো বন্ধুরা, খতিয়ানের জের দ্বারা রেওয়া মিল প্রস্তুত কাজকে কি বলে? খতিয়ানের জের নিয়ে যে রেওয়া মিল প্রস্তুত করা হয় এটাকে বলা হয় স্থানান্তরকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, চিহ্নিতকরণ। আমরা বলছিলাম বন্ধুরা, রেওয়া মিলের আর একটা নাম হলো সংক্ষিপ্তকরণ, বা ইংরেজিতে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। তাহলে আমরা বন্ধুরা সহজে বুঝতেছি যে এই খতিয়ানের জের দ্বারা রেওয়া মিল প্রস্তুতকরণ কাজকে কি বলা হয়। নিশ্চয়ই তোমরা বুঝতেছো, এটা সংক্ষিপ্তকরণ। দেখো বন্ধুরা, এরপর দেখো হিসাবে গাণিতিক শুদ্ধতা পরিমাপ করা হয় হিসাব চক্রের কোন ধাপে? আমরা একটু আগেই বলেছিলাম যে আমরা জানি হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় রেওয়া মিলের মাধ্যমে, এবং সেটা হিসাব চক্রের কততম ধাপ ছিল? নিশ্চয়ই তোমরা কোন ধাপে? সেটা রেওয়া মিল প্রস্তুতকরণ বা সংক্ষিপ্তকরণ যেটা বলো, যেটা থাকুক। এখানে যদি সংক্ষিপ্তকরণ থাকতো তাহলে সেটাই কারেক্ট হতো, আর যে রেওয়া মিল প্রস্তুতকরণ থাকে সেটাও আমাদের কারেক্ট। অর্থাৎ রেওয়া মিলের মাধ্যমেই আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে থাকি। এরপরে বন্ধু দেখো, রেওয়া মিল প্রস্তুতের উদ্দেশ্য কি? রেওয়া মিলের প্রস্তুতের উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য হলো হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা।
আরও কিছু উদ্দেশ্য আছে, তবে মেইন উদ্দেশ্য যদি শুধুমাত্র বলা হয় যে রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য কী, তাহলে আমরা সেক্ষেত্রে বলবো হিসাবের গাণিতিক শুদ্ধ যাচাই করার জন্য আমরা রেওয়ামিল প্রস্তুত করে থাকি। আর একটা উদ্দেশ্য আছে যে আর্থিক বিবরণী প্রস্তুত করতে সহায়তা করে, এটা হলো আরেকটা উদ্দেশ্য রেওয়ামিলের। এরপর দেখো বন্ধুরা, আমরা রেওয়ামিল প্রস্তুত কীভাবে করব, এটা কিন্তু তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা আগে যে ইনফরমেশনগুলো দিয়েছি রেওয়ামিল সম্পর্কে সেগুলো ইম্পর্টেন্ট, কারণ সেগুলো আমাদের এমসিকিউ থাকে। এখন রেওয়ামিল কেন প্রস্তুত করতে হবে, কারণ রেওয়ামিল নিয়ে আমাদের সিকিউ কোশ্চেন থাকে। আশা করি তোমরা প্রস্তুতের উদ্দেশ্যটা একটু লক্ষ্য করো, প্রস্তুতের পদ্ধতিটা একটু লক্ষ্য করো, দেখবা যে অল্প সময়ের মধ্যে তোমরা পেয়ে যাবে, যেহেতু তোমরা অলরেডি জাবেদা এবং খতিয়ান তোমরা শিখে ফেলছো। দেখো বন্ধুরা, যদি জাবেদা এবং খতিয়ান যদি শিখে ফেলতে পারো তাহলে রেওয়ামিল প্রস্তুত করা খুবই সহজ একটা বিষয়। দেখো বন্ধুরা, আমরা রেওয়ামিলের ছক থাকবে এরকম: ক্রমিক নাম্বার, বিবরণ বা হিসাবের নাম, হিসাবের শিরোনাম, যেটা খতিয়ানে আমরা করেছিলাম যে নগদান হিসাব, মূলধন হিসাব, বিক্রয় হিসাব, সেই হিসাবের শিরোনামগুলো এখানে থাকবে। সূত্র হলো আমরা জানি খতিয়ান হলো একটা বই, লেজার একটা বইয়ের মধ্যে বিভিন্ন পার্টে থাকে কি হিসাবগুলো থাকে। তাহলে যে পার্টে যে হিসাবগুলো থাকে সেটা ওই লেজার বই কত নম্বর পৃষ্ঠায় থাকে সেই সূত্রগুলো এখানে উল্লেখ করতে হয়। ডেবিট ব্যালেন্স থাকলে অর্থাৎ যে হিসাবের ডেবিট ব্যালেন্স হবে সেটা ডেবিট ঘরে বসবে, যে হিসাবে ক্রেডিট ব্যালেন্স থাকবে সেটা ক্রেডিট ব্যালেন্স বসবে। বন্ধুরা, গতকালকে তোমাদের মনে আসে নিশ্চয়ই আমরা ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স বলতে কি বোঝাচ্ছিলাম। আমরা যখন হিসাব তৈরি করি তখন আমরা বলি যদি ডেবিট পাস বড় থাকে, কোনো হিসাবে যদি ডেবিট পাস বড় হয় তাহলে সেটাকে বলে ডেবিট ব্যালেন্স। যদি কোনো হিসাবে ক্রেডিট পাস বড় হয় তাহলে সেটা হয় ক্রেডিট ব্যালেন্স। নিশ্চয়ই তোমাদের সেটা কালকে আমরা শিখিয়েছিলাম। এই ছকের উপরে আমরা কি করব, প্রতিষ্ঠানের নাম লিখব এবং সেখানে লিখব রেওয়ামিল লিখব, এবং যে তারিখে আমরা রেওয়ামিলটা প্রস্তুত করি সেই তারিখের জন্য এই বিষয়টা মনে রাখতে হবে, তারিখের জন্য। তাহলে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব প্রথমে, তারপর রেওয়ামিল লিখব, তারপর যে তারিখে আমরা রেওয়ামিলটা প্রস্তুত করব সেই তারিখের জন্য লিখে আমরা এভাবে ছক কাটবো। ক্রমিক নাম্বার যেখানে 1, 2, 3, 4 দিয়ে আমরা হিসাবের নামগুলো লিখবো, হিসাবের শিরোনামগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা গতকালকে এবং আগের ক্লাসে যে আমরা হিসাব করেছি, খতিয়ানের যে হিসাবে যে শিরোনাম থাকে সেই শিরোনামটা এখানে লিখবো। আর ওই হিসাবে যদি ডেবিট ব্যালেন্স হয় তাহলে আমরা সেই টাকাটা ডেবিট পাশে বসাবো, যদি ওই হিসাবের ব্যালেন্স যদি ক্রেডিট হয় তাহলে আমরা ক্রেডিট পাশে বসাবো। আমরা দেখি বন্ধুরা কীভাবে এটা আমরা করব। দেখো বন্ধুরা, এখানে একটা নগদান হিসাব গতকালকে তোমাদের করিয়েছিলাম চলমান জের পদ্ধতিতে, আমরা যে খতিয়ান করিয়েছিলাম সেই চলমান জের পদ্ধতিতে একটা খতিয়ান আমরা এখানে উপস্থাপন করলাম, যেখানে শিরোনাম হলো নগদান হিসাব। এবং আমরা জানি যে চলমান জের পদ্ধতিতে এই যে লাস্টের যে আইটেমটা থাকবে, এইটা হলো এই হিসাবের ব্যালেন্স, এবং সেই ব্যালেন্সটা কি ডেবিট ব্যালেন্স। নিশ্চয়ই বন্ধুরা তোমাদের মনে আছে, এটা হলো হিসাবের শিরোনাম। আর এই চলমান জের পদ্ধতিতে যে লাস্ট যে ফিগারটা থাকে এই ফিগারটা হলো এই হিসাবের জের, এবং সেটা কোন হিসাবের জের, সেটা হলো ডেবিট জের। যদি ডেবিট পাশে জের থাকে তা ডেবিট, আর যদি ক্রেডিট পাশে থাকতো তাহলে আমরা ক্রেডিট দেখাতাম, একটু পরে আমরা দেখাচ্ছি। তাহলে এখন বন্ধুরা এই খতিয়ান থেকে কীভাবে আমরা রেওয়ামিলে পোস্টিং দেবো একটু লক্ষ্য করো বন্ধুরা। এখানে আমরা হিসাবের শিরোনাম হলো নগদান হিসাব, তাহলে আমরা এই যে রেওয়ামিলের যে বিবরণী ঘরে বা হিসাবের নামে ঘরে আমরা লিখবো নগদান হিসাব, অর্থাৎ এই হিসাবের শিরোনামটা আমরা লিখবো নগদান হিসাব। এবং এর ব্যালেন্স কি আছে, এর ব্যালেন্স আছে 22,000 টাকা, এবং সেটা কোন ব্যালেন্স আছে, ডেবিট ব্যালেন্স আছে। তাহলে আমরা এখানে দুইটা ঘর পাচ্ছি, একটা ডেবিট ঘর একটা ক্রেডিট ঘর। যদি ব্যালেন্সটা ডেবিট হয় তাহলে ডেবিট পাশে টাকাটা বসবে, আর যদি ব্যালেন্সটা ক্রেডিট হতো তাহলে ক্রেডিট পাশে ব্যালেন্সটা বসতো। নিশ্চয়ই তোমরা বুঝতেছো বন্ধুরা। তাহলে আমরা কি করবো, খতিয়ান থেকে বা হিসাব থেকে যখন হিসাবে ব্যালেন্স যখন আমরা রেওয়ামিলে ট্রান্সফার করব তখন আমরা এখানে যে হিসাবে ব্যালেন্স নেব সেই হিসাবের নামটা এখানে শিরোনামে লিখতে হবে। এই শিরোনামটা আমরা এখানে বিবরণ বা হিসাবের নামে ঘরে লিখব, এবং এই হিসাবের যে ব্যালেন্সটা আছে 22,000 টাকা, সেটা যেহেতু ডেবিট ব্যালেন্স আছে সেটা ডেবিট ঘরে বসবে। যদি ক্রেডিট ব্যালেন্স থাকতো তাহলে আমরা ক্রেডিট ঘরে বসাবো। দেখো বন্ধুরা, পরবর্তীতে আমরা আরেকটা দেখে আসি। এখানে দেখো বিক্রয় হিসাব, এটাও চলমান জের পদ্ধতি দেওয়া আছে। তাহলে বিক্রয় হিসাবে আমরা জানি চলমান জের পদ্ধতিতে যে লাস্ট যে ফিগারটা দেখো এখানে লক্ষ্য করো, হিসাব শিরোনাম হলো বিক্রয়, এবং বিক্রয়ের যে ব্যালেন্সটা দেওয়া আছে লাস্ট, সেই ব্যালেন্সটা হলো ক্রেডিট পাশে। তাহলে বন্ধুরা দেখো আমরা কীভাবে বসে এসেছি এখানে, লক্ষ্য করো
আমরা বিবরণে ঘরে হিসাব শিরোনাম ছিল বিক্রয় হিসাব বিষয়সি, এবং দেখো এটা ব্যালেন্স যেহেতু ক্রেডিট আমার রেওয়া মিলের এই ব্যালেন্সটা ক্রেডিট পাশে বসাচ্ছি। এটা হবে না, এই ব্যালেন্সটা হবে, একটু মার্কিংয়ে ভুল হয়েছে, এটা এই ব্যালেন্সটা এটা নয়, এই ব্যালেন্সটা এখানে আসছে। তাহলে আমরা এটা হচ্ছে লাস্ট ব্যালেন্সটা আসবে যখন চলমান যে বই থাকবে। তাহলে বন্ধুরা আমরা কি জানতে পারলাম যে খতিয়ান থেকে যখন রেওয়া মিলে আমরা পোস্টিং দেব তখন আমরা বিবরণে করে আমরা বিক্রয় হিসাবে শিরোনামটা লিখবো। এখানে ক্রমিক নাম্বার 1 2 3 তুমি যেভাবে এখানে নিয়ে আসবে সেইখানে সেভাবে ক্রমিক নাম্বার দিবে। তাহলে হিসাব শিরোনামটা আমরা বিবরণে করে নিয়ে আসছি, এবং আমরা যে লাস্ট যে ব্যালেন্সটা থাকে সেই ব্যালেন্সটা আমরা এই ডেবিট ব্যালেন্স হলে ডেবিট পাশে বসাবো, ক্রেডিট ব্যালেন্স হলে ক্রেডিট পাশে বসাবো। তাহলে দেখো বন্ধুরা আমরা পরবর্তী দেখি দেখো এখানে এখন দেখো বন্ধুরা আমরা এটা আমরা দেখালাম। এখন দেখো এখন রেওয়া মিলের আমরা সব আইটেমগুলো যদি আমরা হিসাবের সমস্ত হিসাবের জেরগুলো যদি আমরা এখানে বসাই, যেটা ডেবিট পাশে বসবে সেটা যেটা ডেবিট ব্যালেন্স সেটা ডেবিট পাশে বসবে, যেটা ক্রেডিট ব্যালেন্স সেটা ক্রেডিট পাশে বসবে। এরকম যদি সব হিসাব গতকালকে যে হিসাবগুলো আমরা করেছিলাম এরকম একটা প্রতিষ্ঠানের যে লেনদেনগুলো হবে সেই লেনদেনগুলোর যে হিসাবগুলো আমরা তৈরি করব, সেই প্রত্যেকটা হিসাবের ব্যালেন্স যদি আমরা এখানে নিয়ে আসি, যদি ডেবিট ব্যালেন্স হয় তাহলে ডেবিট পাশে বসবে, ক্রেডিট ব্যালেন্স হচ্ছে ক্রেডিট পাশে বসবে, আর এই বিবরণে করে তার হিসাবের শিরোনামটা বসবে, যার ব্যালেন্স তার পাশাপাশি। এইভাবে বসানোর পর যদি আমাদের এখানে লেনদেনগুলোর লিপিবদ্ধকরণের ক্ষেত্রে গাণিতিক শুদ্ধ থাকে, যদি গাণিতিকভাবে যদি এটা শুদ্ধ হয়, আমরা টাকা পরিমাণগুলো যদি শুদ্ধভাবে লিখি, তাহলে আমাদের এই ডেবিট এবং ক্রেডিট এই দুই পাশে যোগ করলে দুই পাশ সমান হয়ে যাবে। এইটাই বলছিলাম যে রেওয়া মিলের দুই পাশ মিলে যায় কেন, অর্থাৎ রেওয়া মিলের দুই পাশ মিলে যাবে। যদি মিলে যায় তাহলে আমরা বুঝবো যে আমরা যে লেনদেনগুলো লিপিবদ্ধ করেছি, জাবেদা করেছি, খতিয়ান করেছি, এই লেনদেনগুলোর গাণিতিকভাবে শুদ্ধ যদি দুই পাশ মিলে যায়। আর যদি দুই পাশ মিলে না যায় সেটা ব্যাপারে আমরা পরবর্তী ক্লাসে বলবো সেটা মিলে না গেলে কি করতে হবে। তাহলে বন্ধুরা আমরা এখানে যেটা শিখলাম সেটা হলো যে আমরা রেওয়া মিল প্রস্তুত করব। রেওয়া মিলের ছকটা আমরা দেখে নিয়েছি, ক্রমিক নাম্বার, হিসাবের নাম বা বিবরণ, সূত্র, ডেবিট, ক্রেডিট। আমরা খতিয়ান থেকে রেওয়া মিলে ব্যালেন্সগুলো ট্রান্সফার করব। যদি হিসাবের ব্যালেন্স যদি ডেবিট হয় ডেবিট পাশে বসবে, হিসাবের ব্যালেন্স যদি ক্রেডিট হয় ক্রেডিট পাশে বসবে, এবং সব হিসাবের ব্যালেন্স আমরা যখন এই রেওয়া মিলে আমরা উপস্থাপন করব এবং দুই পাশ যখন যোগ করব তখন দুই পাশ মিলে যাবে যদি গাণিতিকভাবে শুদ্ধ হয়। তাহলে বন্ধুরা আমরা দেখলাম, তাহলে এটা একটা কি আমরা রেওয়া মিল জানলাম। রেওয়া মিল একটা সিম্পলি তালিকা। কিসের তালিকা? এখানে দেখো নগদান, বিক্রয়, ক্রয়, মানে কি সব হিসাবের একটা তালিকা। সব হিসাব কী হিসাব থাকে? সাধারণত সম্পত্তির হিসাব থাকে, খরচ সংক্রান্ত হিসাব থাকে, আয় সংক্রান্ত হিসাব থাকে, উত্তোলন সংক্রান্ত হিসাব থাকে, মূলধন সংক্রান্ত হিসাব থাকে। সমস্ত হিসাবের শিরোনামগুলো এখানে আসবে এবং তার ব্যালেন্সগুলো এখানে চলে আসবে। তাহলে আমরা হিসাবের নাম আর হিসাবের ব্যালেন্সগুলো উপস্থাপন করি কী কিছুর মাধ্যমে? রেওয়া মিলের মাধ্যমে। তাহলে আমরা জানতে পারলাম বন্ধুরা রেওয়া মিল একটা সিম্পলি তালিকা। প্রথম থেকে একটু আসি, তথ্যগুলো একটু জেনে নিই। এটা হলো রেওয়া মিল হিসাব চক্রের চতুর্থ ধাপ। রেওয়া মিলের আরেকটা পরিভাষা আছে কি সংক্ষিপ্তকরণ। রেওয়া মিল প্রস্তুত করা বাধ্যতামূলক নয়, তবে আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে আর্থিক বিবরণী প্রস্তুতের আগে আমরা রেওয়া মিল করে থাকি। সাধারণত হিসাবকালের শেষ তারিখে আর্থিক বিবরণী প্রস্তুতের আগে আমরা রেওয়া মিল করে থাকি, এবং রেওয়া মিল করা বাধ্যতামূলক নয়। এবং রেওয়া মিল আমাদের কেন মিলে যায়? রেওয়া মিল মিলে যায় দ্রুতফা দাখিলা পদ্ধতির কারণে অথবা হিসাব সমীকরণের কারণে। আমরা এই বিষয়গুলো আমরা জেনে নেব। এভাবে সকল খতিয়ানে বিভিন্ন হিসাবের যে রেওয়া মিলে বসালে ডেবিট ও ক্রেডিট দুদিক সমান হবে, আর সমান হলেই আমরা বলতে পারবো যে গাণিতিকভাবে রেওয়া মিল শুদ্ধ আছে। নিশ্চয়ই তোমরা বন্ধুরা এইটা বুঝেছো। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তু হলো এরকম, যখন আমাদের রেওয়া মিল পরীক্ষার খাতায় যখন আমাদের করতে বলবে তখন কিন্তু আমাদের খতিয়ানগুলো দেওয়া থাকবে না। শুধু খতিয়ানে ব্যালেন্স থাকবে, কিন্তু আরেকটা জিনিস থাকবে না। সেই ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স এই কথাটা বলা থাকবে না। তাহলে বন্ধুরা এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কিভাবে বুঝবো যে খতিয়ানের হিসাবের ব্যালেন্সগুলো দেওয়া থাকবে, কিন্তু ব্যালেন্সের ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স এই কথাটা বলা থাকবে না। কিন্তু খতিয়ান থেকে যখন আমরা রেওয়া মিল খতিয়ান দেখে যখন রেওয়া মিল আমরা পোস্টিং দেই তখন কিন্তু খতিয়ান দেখলে বুঝতে পারি এটা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স। কিন্তু রেওয়া মিলে প্রস্তুতের ক্ষেত্রে প্রশ্নে সরাসরি খতিয়ান না দিয়ে খতিয়ানের যে দেওয়া থাকবে, যেমন মূলধন 50,000 টাকা,
মানে কি মূলধন হিসাবের জের 50,000 টাকা, বেতন 2,000 টাকা, বেতন হিসাবের জের 2,000 টাকা, ক্রয় 30,000 টাকা, মানে কি ক্রয় হিসাবের জের 30,000 টাকা। কিন্তু এই যে মূলধন এটা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স, অর্থাৎ এটা হিসাবে ডেবিট পাস বড় না ক্রেডিট পাস বড় এটা বলা নাই। বেতন 2,000 টাকা ব্যালেন্স দেওয়া আছে, এই ব্যালেন্সটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স সে কারো বলা নাই। ক্রয় হিসাব 30,000 টাকা, এই 30,000 টাকা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স এটা বলা নাই। তাহলে বন্ধুরা আমরা বুঝবো কীভাবে এটা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স, সেটা আমাদেরকে দেখতে হবে। সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের রেওয়া মিল করা আমাদের জন্য সহজ হবে। দেখো বুঝবো কীভাবে যে কোন হিসাবের জের ডেবিট এবং কোন হিসাবের জের ক্রেডিট। খুব সিম্পল 1 মিনিট মনোযোগ দাও বন্ধুরা। দেখো বন্ধুরা, আমরা জানতাম কি, আমরা যখন ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র জেনেছিলাম, মনে আছে তোমাদের যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র ছিল সম্পদ, খরচ এবং উত্তোলন। এই তিনটা বাড়লে কি হয়? এই তিনটা বাড়লে ডেবিট হয়, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে সম্পদ, খরচ এবং উত্তোলন সংক্রান্ত যত হিসাব আছে, এই সম্পদ, খরচ এবং উত্তোলন সংক্রান্ত যত হিসাব আছে, সম্পদের হিসাব কি আছে? আর্যাবত্য আছে, নগদ আছে, ব্যাংক আছে, দালান কোঠা আছে, এগুলো সম্পদের হিসাব। খরচ কি আছে? বেতন, ভাড়া, কমিশন, এগুলো হচ্ছে খরচ সংক্রান্ত হিসাব। আর উত্তোলন সংক্রান্ত হিসাব একটাই থাকে, উত্তোলন হিসাব। এই যে সম্পদ, খরচ এবং উত্তোলন যেহেতু বাড়লে ডেবিট হয়, এই সংক্রান্ত যত হিসাব আছে, সেই সমস্ত হিসাবগুলোর ব্যালেন্স সাধারণত ডেবিট ব্যালেন্স হয়। নিশ্চয়ই বুঝতেছো বন্ধুরা যে এই সম্পদ, খরচ এবং উত্তোলন সংক্রান্ত হিসাবগুলো বাড়লে ডেবিট হয় এবং এই সংক্রান্ত হিসাবের ব্যালেন্স ডেবিট। যেমন যদি বলা হয় আসবাবপত্র ব্যালেন্স 50,000 টাকা, তাহলে আমরা জানি কি আসবাবপত্র হলো সম্পদ। আসবাবপত্র কি? সম্পদ। আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট হয় এবং যদি বলা থাকে আসবাবপত্র 50,000 টাকা, তাহলে বুঝতে হবে এটা ডেবিট ব্যালেন্স। যেহেতু বাড়লে ডেবিট হয়, তাহলে এই সম্পদের স্বাভাবিক ব্যালেন্সগুলো ডেবিট হয়, খরচের স্বাভাবিক ব্যালেন্সগুলো ডেবিট হয়, উত্তোলনের স্বাভাবিক ব্যালেন্স ডেবিট হয়। তাহলে এই সংক্রান্ত কোনো হিসাবের যদি জের দেওয়া থাকে, ডেবিট ক্রেডিট বলা না থাকে, তাহলে এই সংক্রান্ত হিসাবের সমস্ত জেরগুলো ডেবিট, স্বাভাবিক জেরগুলো ডেবিট হয়। বন্ধুরা বুঝতেছো নিশ্চয়ই? তাহলে বৃদ্ধি পেলে ডেবিট হয়, এর স্বাভাবিক জেরও কি ডেবিট। অন্যদিকে দেখো রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে, ডেবিট পাশে বসবে, তাহলে যেহেতু স্বাভাবিক ব্যালেন্স ডেবিট, এগুলো রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। অন্যদিকে দেখো বন্ধুরা, দায়, মূলধন এবং রাজস্ব, এগুলো বাড়লে কি হয়? এগুলো বাড়লে ক্রেডিট হয়। তাহলে এই সংক্রান্ত যত হিসাব আছে, দায় সংক্রান্ত হিসাবগুলো কি কি হতে পারে? দায় সংক্রান্ত হিসাবগুলো হতে পারে পাওনাদার, পদেয় বিল, এগুলো হচ্ছে দায় সংক্রান্ত হিসাব। বকেয়া খরচ, বকেয়া বেতন, বকেয়া ভাড়া, এগুলো দায়। মূলধন হিসাব একটাই থাকে। রাজস্ব মানে আয় থাকতে পারে কি? বিক্রয়, সেবা আয়, এই যে আয়গুলো আছে, এই সংক্রান্ত যত হিসাব আছে, সেই সমস্ত হিসাব বাড়লে যেহেতু ক্রেডিট হয় এবং এইগুলোর স্বাভাবিক ব্যালেন্স ও ক্রেডিট। অর্থাৎ যদি বলা হয় মূলধন 50,000 টাকা, মূলধন যদি বলা হয়, মূলধনের ব্যালেন্স যদি 50,000 টাকা বলা হয়, তাহলে বুঝতে হবে যেহেতু মূলধন বাড়লে ক্রেডিট হয়, তাহলে এর ব্যালেন্সটা ক্রেডিট হবে। আশা করি বন্ধুরা বুঝতেছো যে আমরা আবার বলছি যে সম্পদ, খরচ এবং উত্তোলন বাড়লে ডেবিট হয়, তাহলে এই সংক্রান্ত যত হিসাব আছে সেই হিসাবের জেরগুলো ডেবিট ব্যালেন্স হবে। আর যেহেতু ডেবিট ব্যালেন্স হবে, এগুলো রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। তাহলে সম্পদ, খরচ এবং উত্তোলন সংক্রান্ত হিসাবগুলোর ব্যালেন্স রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। অন্যদিকে দায়, মূলধন এবং উত্তোলন এগুলো বাড়লে হয় ক্রেডিট। তাহলে এই সংক্রান্ত যত হিসাব আছে সেই হিসাবগুলোর জেরগুলো ব্যালেন্স হবে ক্রেডিট এবং এগুলোর জেরগুলো সাধারণত রেওয়া মিলে ক্রেডিট পাশে বসে। তাহলে এইগুলো যদি আমরা ডেবিট পাশে বসাই এবং এইগুলো যদি রেওয়া মিলে ক্রেডিট পাশে বসাই, তাহলে আমাদের রেওয়া মিলের দুই পাশ মিলে যাবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতেছো। তাহলে আমরা এখানে কি শিখলাম বন্ধুরা? এখানে শিখলাম যে সম্পত্তি, খরচ এবং উত্তোলন এগুলো বাড়লে ডেবিট হয়, এই সংক্রান্ত যত হিসাব আছে সেই হিসাবগুলোর জেরগুলো রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। আর দায়, মূলধন এবং রাজস্ব এগুলো সাধারণত বাড়লে কি হয়? এগুলো বাড়লে হয় ক্রেডিট। তাহলে এগুলোর ব্যালেন্স সাধারণত ক্রেডিট ব্যালেন্স হয় এবং এগুলো রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে। তাহলে আমরা বন্ধুরা বুঝতে পারলাম যে রেওয়া মিলের ডেবিট পাশে কোন আইটেমগুলো বসবে, রেওয়া মিলের ক্রেডিট পাশে কোন আইটেমগুলো বসবে। আশা করি তোমাদের জন্য এখন রেওয়া মিল করা কঠিন কিছু হবে না। ওকে বন্ধুরা, আমরা এখন দেখি
একটা এমসিকিউ দেখে আসি। রেওয়া মিলে ক্রেডিট কলামে কোন দফাগুলো লিপিবদ্ধ করা হয়? তাই বন্ধুরা তোমরা আবার একটু বলো তো, রেওয়া মিলে কোন দিকে কোন দফাগুলো লিপিবদ্ধ করা হয়? 1 নম্বর হলো দায় হিসাবগুলো, 2 নম্বর হলো মূলধন এবং 3 নম্বর হলো আয়। এই সংক্রান্ত যত হিসাব আছে সেগুলো আমাদের রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে। এখন দেখো অগ্রিম খরচ হচ্ছে অ্যাসেট, বকেয়া আয় এটা হলো অ্যাসেট, তাহলে অ্যাসেট এখানে আসবে না। অগ্রিম খরচ দেখো বন্ধুরা, অগ্রিম খরচ অ্যাসেট, অগ্রিম আয়, অগ্রিম খরচ বকেয়া আয়, অগ্রিম খরচ অগ্রিম আয় এটা লাইবিলিটি, এটা আসবে। কিন্তু এটা যদি আনি তো একটা আনতে হবে না, আমার এই অপশনটা পুরোটা আনতে হবে, তাহলে এটাও আমাদের ঠিক নাই, এটাও ঠিক নাই। বকেয়া খরচ দেখো, বকেয়া খরচ হচ্ছে লাইবিলিটি আর অগ্রিম আয়ও লাইবিলিটি, তাহলে এই 2 লাইবিলিটি আমাদের রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে, এটা আমাদের কারেক্ট। বকেয়া খরচ লাইবিলিটি, বকেয়া আয় অ্যাসেট, তাহলে এটাও আসবে না। তাহলে বন্ধুরা তোমরা বুঝতেছো যে আমাদের রেওয়া মিলে ক্রেডিট পাশে কি আসবে? দায়, মূলধন এবং আয় সংক্রান্ত হিসাবগুলো। তাহলে শুধুমাত্র এই গ অপশনেই আমাদের 2টা আইটেম আছে দায়, গ অপশনে 2টা আইটেম আছে দায়, এই 2 আইটেমটা আমাদের কারেক্ট, গ অপশন আমাদের কারেক্ট। ওকে বন্ধুরা, আরেকটা এমসিকিউ আমরা দেখে দিই, রেওয়া মিলের ডেবিট পাশে বসে। তো বন্ধুরা রেওয়া মিলের ডেবিট পাশে কি কি বসে মনে আছে বন্ধুরা? রেওয়া মিলের ডেবিট পাশে বসে অ্যাসেট বসে, এক্সপেন্স বসে, খরচ বসে এবং কি বসে? ড্রয়িংস বসে, উত্তোলন বসে। এই 3টে আইটেম আমাদের রেওয়া মিলের ডেবিট পাশে বসে। তাহলে এখন দেখো এখানে তারা কি বলেছে? যাবতীয় আয় এবং সম্পত্তি, জি না বন্ধুরা, আয় ক্রেডিট পাশে বসে, সম্পত্তি ডেবিট পাশে বসে কিন্তু আয় ক্রেডিট পাশে বসে। যাবতীয় সম্পত্তি, হ্যাঁ সম্পত্তি আমাদের রেওয়া মিলের ডেবিট পাশে বসে, কারণ অ্যাসেট আমাদের রেওয়া মিলের ডেবিট পাশে, কিন্তু মূলধন কিন্তু রেওয়া মিলের ডেবিট পাশে বসে না, মূলধন বসে রেওয়া মিলের ক্রেডিট পাশে, কারণ মূলধন হলো দায় সাধারণত ব্যালেন্স থাকে ক্রেডিট ব্যালেন্স। যাবতীয় দায় না বন্ধুরা, দায় আমাদের রেওয়া মিলের ডেবিট পাশে বসবে না, কারণ কি রেওয়া মিলের ডেবিট পাশে দায় বসে না, কারণ দায়ের ব্যালেন্স সাধারণত থাকে ক্রেডিট, অর্থাৎ রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে। আয়ের ব্যালেন্সও সাধারণত কোথায় থাকে? আয়ের ব্যালেন্সও সাধারণত ক্রেডিট পাশে থাকে, অর্থাৎ এটাও আমাদের রেওয়া মিলের ডেবিট পাশে বসবে না। তবে দেখো বন্ধুরা লাস্ট অপশন আছে সম্পত্তি, যাবতীয় সম্পত্তি এবং যাবতীয় খরচ। দেখো বন্ধুরা তাহলে অ্যাসেট এবং এক্সপেন্স এই 2টা রেওয়া মিলের ডেবিট পাশে বসে। তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতেছো যে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা, লাস্ট অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো বন্ধুরা এটা হলো আমাদের একটা রেওয়া মিলের কোশ্চেন। জাভেদ ট্রেডার্স 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্তগুলো দেওয়া হলো, একটু ফ্রন্ট ভেঙে গেছে, উদ্বৃত্তগুলো দেওয়া হলো। এরকম আমাদের পরীক্ষা কোশ্চেন কীভাবে থাকে, এরকম পরীক্ষা কোশ্চেনে বিনিয়োগ এর ব্যালেন্স, বিনিয়োগ হিসাবে ব্যালেন্স দেওয়া আছে, ভূমি হিসাবে ব্যালেন্স দেওয়া আছে, প্যাকিং খরচের হিসাবে ব্যালেন্স দেওয়া আছে, অফিস খরচের হিসাবে ব্যালেন্স দেওয়া আছে, প্রত্যেকটা হিসাবের ব্যালেন্স আমাদের দেওয়া আছে, প্রত্যেকটা হিসাবে ব্যালেন্স দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের কি বলছে, যেখান থেকে আমাদের সিলেট বোর্ড এই কোশ্চেনটা আসছিল 2015 সালে, উপরিক্ত খতিয়ানের জের থেকে একটি রেওয়া মিল তৈরি করো। তাহলে বন্ধুরা এই খতিয়ানের জের থেকে আমাদের রেওয়া মিল তৈরি করতে হবে। তাহলে এখন দেখো বন্ধুরা খতিয়ানের রেওয়া মিল যদি তৈরি করতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে কোনটা অ্যাসেট, কি কি জানতে হবে বন্ধুরা? জানতে হবে কোনটা অ্যাসেট, কোনটা এক্সপেন্স, কোনটা আমাদের ড্রয়িংস, এইটা আমার জানতে হবে। আর জানতে হবে কোনটা লাইবিলিটি, কোনটা ক্যাপিটাল, কোনটা রেভিনিউ। যদি আমরা এটা আইডেন্টিফাই করতে পারি তাহলে এই 3টে আইটেমের ব্যালেন্সগুলো রেওয়া মিলের ডেবিট পাশে বসবে, আর এই 3টে আইটেমের ব্যালেন্সগুলো রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে। এই হলো রেওয়া মিল করার সূত্র। অর্থাৎ তুমি যদি চিনতে পারো এরা অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস, লাইবিলিটি, ক্যাপিটাল এবং রেভিনিউ, এর মধ্যে কোনটা অ্যাসেট, যেমন বিনিয়োগ এটা অ্যাসেট, ল্যান্ড ভূমি এটা অ্যাসেট। তাহলে আমরা জানি অ্যাসেটগুলোর ব্যালেন্স কি, অ্যাসেটগুলোর ব্যালেন্স এগুলো ডেবিট ব্যালেন্স, আর লাইবিলিটিগুলোর ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স, তাহলে এগুলো রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। এরকম বন্ধুরা তুমি যদি চিনতে পারো, যেমন এখানে জীবন বীমা প্রিমিয়াম দেওয়া আছে। জীবন বীমা প্রিমিয়ামটা কি? মূলত জীবন বীমা প্রিমিয়ামটা উত্তোলন, নিশ্চয়ই তোমরা বোঝো, কারণ জীবন বীমা এই প্রিমিয়াম, এই খরচটা মালিকের ব্যক্তিগত খরচ। মালিকের ব্যক্তিগত খরচ যখন কারবার থেকে পরিশোধ করা হয় তখন এটাকে আমরা উত্তোলন বলি। তাহলে আমরা জীবন বীমা প্রিমিয়াম যদি উত্তোলন হয় বন্ধুরা, দেখো বন্ধুরা যে এখানে অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস এগুলো রেওয়া মিলের ডেবিট পাশে বসে, তাহলে তুমি অটোমেটিকলি বুঝতে পারবা যে রেওয়া মিলে কোন পাশে বসবে। ইজারা সম্পত্তি অ্যাসেট, অফিস সরঞ্জাম অ্যাসেট, উত্তোলন ড্রয়িংস,
কুরিনসিয়েন্সিটি লাইবিলিটি, কুরিনসিয়েন্সিটিটা লাইবিলিটি ফান্ড, আমরা ফান্ড সৃষ্টি করে রাখছি। ক্রয় এসে এক্সপেন্স, দেখো ক্রয় হলো এক্সপেন্স, তাহলে প্যাকিং খরচ এক্সপেন্স, অফিস খরচ এক্সপেন্স, ছাপা মনিহারি এক্সপেন্স, বিবিধ খরচ এক্সপেন্স, শেয়ার অধিহার এটা লাইবিলিটি, এটা লাইবিলিটি। আমরা অধিহারটা কি পরে বুঝাবো। তাহলে বন্ধুরা দেখো তুমি যদি অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িংস, ক্যাপিটাল এগুলো যদি চিনতে পারো, আর যদি তোমার এই সূত্রটা মনে থাকে, যেহেতু অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস বাড়লে ডেবিট হয়, এই সংক্রান্ত সমস্ত হিসাবের ব্যালেন্স ডেবিট ব্যালেন্স, এবং এটা রেওয়া মিলে ডেবিট পাশে বসবে। আর লাইবিলিটি, ক্যাপিটাল এবং রেভিনিউ এগুলো বাড়লে কি হয়? বাড়লে ক্রেডিট হয়। তাহলে এই সংক্রান্ত যত হিসাব আছে সেই হিসাবের ব্যালেন্সগুলো হয় ক্রেডিট ব্যালেন্স, এবং সেটা রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে। এই হলো মূলত রেওয়া মিলের সূত্র। আশা করি যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য খুবই সহজ হবে। তাহলে আমরা এরকম একটা অঙ্ক আমরা করে নেব, এরকম একটা অঙ্ক আমরা করে নেব। তবে নতুন কিছু আইটেম থাকতে পারে, যেমন শেয়ার অধিহার, এই টার্মটা কিন্তু আমাদের ফার্স্ট পেপারের সাথে সম্পৃক্ত না, সেকেন্ড পেপারের সাথে সম্পৃক্ত। কিন্তু তারপরও যেহেতু তোমরা ফাইনাল পরীক্ষা যখন অংশগ্রহণ করবো, তখন তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই তোমাদের জানা থাকবে। এখন আসি বন্ধুরা, আমরা কিছু সতর্কীকরণ আছে, সেই সতর্কীকরণগুলো আমাদের জানতে হবে। সেই সতর্কীকরণগুলো তোমাদের অবগত করছি। যে তারিখে রেওয়া মিল প্রস্তুত করা হবে, শুধু সেই তারিখের খতিয়ানের জের আসবে। বন্ধুরা বিষয়টা হলো এরকম, আমরা একটা জিনিস তোমাদের দেখাইনি, সেটা হলো মনে করো আমরা 31/12/2019 সালে আমরা রেওয়া মিল করবো, মানে গত বছরের শেষ তারিখে রেওয়া মিলটা করবো আমরা। তো রেওয়া মিল যদি করি, তাহলে এখন দেখো, একটা হলো নগদান হিসাব, নগদান যে হিসাব আছে, নগদ হিসাবের জের 1/1/19 দেওয়া আছে একটা, আর নগদ হিসাবের জের দেওয়া আছে 31/12/2019। মনে কর বছরের শুরুতে আমার নগদের জের ছিল 5,000 টাকা, আর বছরের শেষে আমাদের নগদের জের ছিল 6,000 টাকা। তোমাকে কনফিউজ করার জন্য কিন্তু এরকম দেওয়া থাকবে, নগদান হিসাবের বছরের শুরুর ব্যালেন্স দেওয়া থাকবে, বছরের শেষে ব্যালেন্স দেওয়া থাকবে। কিন্তু বন্ধুরা আমরা দেখতে হবে রেওয়া মিল কোন তারিখে প্রস্তুত করি। রেওয়া মিল প্রস্তুত করি 31/12/2019 সালের। তাহলে এই তারিখে ব্যালেন্স কোনটা? এই তারিখে ব্যালেন্স হলো এইটা। তাহলে আমরা যে তারিখে রেওয়া মিল প্রস্তুত করি সেই তারিখে ব্যালেন্স দিতে হবে। সেই তারিখ ছাড়া অন্য কোনো ব্যালেন্স দেওয়া থাকলে সেটা আমরা এখানে নেব না। এটা হলো প্রথম সতর্কীকরণ, যে বিষয়টা হলো যে আমরা যে তারিখে রেওয়া মিল প্রস্তুত করা হবে, শুধু সে তারিখের খতিয়ানের জের আসবে। যেমন 31 ডিসেম্বর 2019 তারিখে রেওয়া মিল প্রস্তুত করা হলো, সেক্ষেত্রে কি হবে? দেখো নগদান হিসাব 1/1/19 5,000 টাকা দেওয়া আছে, আর নগদান হিসাব 31/12/19 6,500 টাকা দেওয়া আছে। তাহলে আমরা হিসাব করতেছি কোন তারিখের? 31 ডিসেম্বর 2019, কিন্তু ব্যালেন্স দেওয়া আছে 1 তারিখে, বছরের শুরুতে দেওয়া আছে, বছরের শেষে দেওয়া আছে। যেহেতু আমরা বছরের শেষ তারিখের আমরা রেওয়া মিল প্রস্তুত করবো, অতএব আমরা এই জেরটা নেব, কিন্তু এটা নয়। এটা হলো প্রথম সতর্কীকরণ, অর্থাৎ যে তারিখে আমরা রেওয়া মিল প্রস্তুত করবো সেই তারিখে যে হিসাবের ব্যালেন্স দেওয়া থাকবে সেইটা আমরা নিব। এটা হলো প্রথম সতর্কীকরণ, এটা নেব না। এরপর দেখো আসবাবপত্র বলা আছে 1/1/9, আসবাবপত্রের ব্যালেন্স বছরের শুরুতে 1/1/19 তারিখে আছে 15,000 টাকা, আসবাবপত্রের ব্যালেন্স দেওয়া আছে 31/12/19 তারিখে 20,000 টাকা। তাহলে বন্ধুরা আমরা কোন তারিখে রেওয়া মিল করি? 31/12/19 তারিখে। তাহলে আমরা যে তারিখে রেওয়া মিল প্রস্তুত করব সেই তারিখে ব্যালেন্সটা নেব, অন্য তারিখের ব্যালেন্স নয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানাতে হবে, কারণ এরকম ব্যালেন্স তোমাদেরকে কনফিউজ করার জন্য এরকম নগদানের প্রারম্ভিক ব্যালেন্স, বছরের শুরু ব্যালেন্স এবং নগদানের প্রারম্ভিক সমাপনী ব্যালেন্স দেওয়া থাকবে তোমাকে কনফিউজ করার জন্য। তোমাকে সঠিকটা নির্বাচন করতে হবে। তবে একটা ব্যতিক্রম আছে। প্রথম কি বললাম? যে সব হিসাবের যে ব্যালেন্সগুলো আমরা নিব রেওয়া মিলে, যে তারিখে রেওয়া মিল প্রস্তুত করি আমরা সেই তারিখের ব্যালেন্সটা আমরা নেব, অন্য তারিখে ব্যালেন্স দেব না। শুধু একটা ব্যতিক্রম আছে, সেটা হলো সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে। খুব মজা করো, সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে এই ব্যতিক্রমটা আছে, মজুত পণ্যের ক্ষেত্রে এই ব্যতিক্রমটা আছে, এটা মনে রাখতে হবে। প্রশ্নে পণ্য ক্রয় ও প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া থাকলে সেক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্যের রেওয়া মিলে আসবে, তখন সমাপনী মজুত আসবে না। দেখো বন্ধুরা বিষয়টা হলো এরকম, যে আমাদের যে অঙ্ক দেওয়া থাকবে সেই অঙ্কে যদি ক্রয় থাকে আর প্রারম্ভিক মজুত পণ্য থাকে, প্রারম্ভিক মজুত বছরের শুরুর মজুত পণ্য, প্রারম্ভিক মজুত থাকে, আবার
সমাপনী মজুদ যদি থাকে, সমাপনী মজুদ যদি থাকে, এক্ষেত্রে একটু ব্যতিক্রম। এক্ষেত্রে একটু ব্যতিক্রম, যদি পণ্য ক্রয় থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য নেব। পণ্য ক্রয় থাকলে প্রারম্ভিক মজুদ পণ্য নেব। কেন নেব আমি একটু তোমাদের পরে বোঝাচ্ছি। সেক্ষেত্রে আমরা সমাপনী মজুদ পণ্য নেব না। শুধু এইটা মাথায় রাখো, তারপর আমি বুঝাচ্ছি কেন নেব কেন নেব না। তাহলে প্রথম কথা হলো যে, প্রথম বক্তব্য হলো যে আমরা যে তারিখে আমরা রেওয়ামিল প্রস্তুত করি, আমরা সেই তারিখে সমস্ত হিসাবের জের আমরা রেওয়ামিল অন্তর্ভুক্ত করব। শুধু এক্সেপশনাল হলো মজুদ পণ্যের ক্ষেত্রে। মজুদ পণ্যের ক্ষেত্রে আমরা বলতে হবে যে রেওয়ামিলে যদি আমাদের তথ্য যদি ক্রয় থাকে, ক্রয় হিসাবে জের থাকে, আর যদি প্রারম্ভিক হিসাবে মজুদের জের থাকে, সমাপনী মজুদের জের থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ক্রয় নেব আর প্রারম্ভিক মজুদ পণ্যের জের নেব, সমাপনী জের নেব না। এটা প্রথমে একটু মাথায় রাখো, তারপর আমরা কেন এটা দেখাচ্ছি। কিন্তু প্রশ্নে যদি ক্রয়ের পরিবর্তে যদি সমন্বিত ক্রয় থাকে, সমন্বিত ক্রয় থাকে, সমন্বিত ক্রয়কে আমি বোঝাচ্ছি একটু পরেই। সেক্ষেত্রে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, প্রারম্ভিক মজুদও দেওয়া থাকতে পারে, আবার সমাপনী মজুদ দেওয়া আছে, সমাপনী মজুদ দেওয়া আছে। তাহলে এই সমন্বিত ক্রয় থাকে, তার সমন্বিত ক্রয়ের সাথে আমরা নেব সমাপনী মজুদ, তখন আমরা প্রারম্ভিক মজুদ নেব না রেওয়ামিলে। আমি আবার বলছি যে আমাদের অঙ্কে যদি ক্রয় থাকে, পণ্য ক্রয়ের ব্যালেন্স দেওয়া থাকে, ক্রয় হিসাবে ব্যালেন্স দেওয়া থাকে, এবং যদি প্রারম্ভিক মজুদের ব্যালেন্স দেওয়া থাকে, সমাপনী মজুদ দেওয়া থাকে, তাহলে ক্রয়ের সাথে আমরা নেব প্রারম্ভিক মজুদ পণ্য। আর যদি অঙ্কে সমন্বিত ক্রয় থাকে, সমন্বিত ক্রয়কে আমি একটু পরে দেখাচ্ছি, এবং সেখানে প্রারম্ভিক মজুদ যে থাকে, সমাপনী মজুদ থাকে, তাহলে আমরা সমন্বিত ক্রয়ের সাথে আমরা নেব সমাপনী মজুদ। তাহলে প্রারম্ভিক মজুদ যাবে কার সাথে? ক্রয়ের সাথে। আর সমাপনী মজুদ যাবে কার সাথে? সমন্বিত ক্রয়ের সাথে। এই জিনিসটা শুধু ব্যতিক্রম, এইটা মনে রাখতে হবে। এখন আমরা আসি বন্ধুরা, মজুদ পণ্য সমন্বিত ক্রয়টা কি দেখে নিই। সমন্বিত ক্রয় কি দেখো, সমন্বিত ক্রয় হলো পণ্য ক্রয়ের সাথে যদি প্রারম্ভিক মজুদ যোগ করি, পণ্য ক্রয়ের সাথে যদি প্রারম্ভিক মজুদ যোগ করি এবং যদি সমাপনী মজুদ বাদ দিই, এটার নাম হচ্ছে সমন্বিত ক্রয়। ক্রয় একটা জিনিস আর সমন্বিত ক্রয় কিন্তু আরেকটা জিনিস। সমন্বিত ক্রয় হলো পণ্য ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুদ পণ্য যদি যোগ করি এবং সমাপনী মজুদ পণ্য যদি বাদ দেই, তাহলে এটার নাম হচ্ছে সমন্বিত ক্রয়। তাহলে এই সমন্বিত ক্রয়ের সাথে যদি আমাদের অঙ্কে সমন্বিত ক্রয় থাকে, তাহলে এর সাথে আমরা রেওয়ামিলে নেব সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য নেব, মজুদ পণ্য। আর যদি আমাদের অঙ্কে শুধু ক্রয় থাকে, তাহলে নেব প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য, মজুদ পণ্য। কেন নেব একটু পরে দেখাচ্ছি। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, শুধু মজুদ পণ্যের ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে কিন্তু, অন্য সব হিসাবের ক্ষেত্রে কিন্তু আমরা যে তারিখে আমরা রেওয়ামিল তৈরি করি, সেই তারিখে আমাদের হিসাবের যেগুলো যাবে। এখন দেখো বন্ধুরা, তাহলে সমন্বিত ক্রয় কি দেখো, ক্রয় যদি 50,000 টাকা হয়, প্রারম্ভিক মজুদ 10,000 টাকা, সমাপনী মজুদ পণ্য 8,000 টাকা, তাহলে সেক্ষেত্রে সমন্বিত ক্রয় হবে, সমন্বিত ক্রয় সমান সমান পণ্য ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুদ যোগ আর সমাপনী মজুদ পণ্য বাদ, তাহলে এলো 52,000 হলো সমন্বিত ক্রয়। এখন দেখো বন্ধুরা, যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা ক্রয়ের সাথে কেন, ক্রয়ের সাথে আমরা কেন, ক্রয়ের সাথে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য নেব কেন, আর আর সমন্বিত ক্রয়ের সাথে কেন সমাপনী মজুদ পণ্য নেব। দেখো, আমরা পণ্য ক্রয়ের সাথে 50,000 টাকা আর প্রারম্ভিক মজুদ ছিল 10,000 টাকা, তাহলে মোট কত? 60,000 টাকা। এখানেও 60,000 টাকা হয়। আর সমন্বিত ক্রয় ছিল কত? 52,000 টাকা, 52,000 টাকা। আর সমাপনী মজুদ পণ্য কত? 8,000 টাকা। তাহলে দুইভাবেই তুমি যেভাবেই নাও না কেন, তোমার টাকার পরিমাণ কিন্তু সমান, টাকার পরিমাণ কি সমান। নিশ্চয়ই বুঝতেছো বন্ধুরা যে ক্রয়ের সাথে যদি প্রারম্ভিক মজুদ পণ্য নেই, তাতেও যে টোটাল টাকাটা আসে, আর সমন্বিত ক্রয়ের সাথে যদি আমি সমাপনী মজুদ পণ্য নিই, তাতেও সেম টাকাটা আসে। কিন্তু এটা কেন দেখো বন্ধুরা, আমরা যদি পণ্য ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুদ পণ্য নেই, তাহলে এই দুইটারই একটা অংশ হলো সমাপনী মজুদ পণ্য। এই দুইটার একটা অংশ কি, কারণ পণ্য ক্রয় করি আর যে বছরের শুরুতে থাকে, এই দুইটা থেকে যে সমাপনী মজুদ পণ্য কি, আমরা বছরের শেষে যে পরিমাণ পণ্যটা বিক্রি করতে পারি নাই, তাহলে এই সমাপনী মজুদ পণ্য কিন্তু এই দুইটারই অংশ। অতএব ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুদ পণ্য আসবে। আবার সমন্বিত ক্রয় দেখো, সমন্বিত ক্রয় কিন্তু প্রারম্ভিক মজুদ কী করা আছে, প্রারম্ভিক মজুদ কিন্তু যোগ করা আছে, প্রারম্ভিক মজুদ যোগ করা আছে, সমাপনী মজুদ বিয়োগ করা আছে। এই জন্য আমরা, যেহেতু সমাপনী মজুদ পণ্য বিয়োগ করা আছে, এই জন্য আমরা এখানে যোগ করে নিই। আশা করি বন্ধুরা বুঝতেছো যে ক্রয় এবং প্রারম্ভিক মজুদ
এই পরিমাণ যে টাকাটা হয় আর সমন্বিত ক্রয় আর সমাপনী মজুদ একই পরিমাণ হয়। আর এইখানে আমরা সমাপনী মজুদ কেন নেই না, কারণ এই পণ্য ক্রয় এবং প্রারম্ভিক মজুদ এই দুইটার মধ্যেই সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত থাকে। যদি আমরা এই দুইটা নেওয়ার পরে যদি সমাপনী মজুদ পণ্য নেই তাহলে সেটা আমাদের অঙ্ক ভুল হবে। আশা করি বন্ধুরা বুঝতেছ। এরপর দেখো আমরা একটা এমসিকিউ দেখে আসি, কোনটি রেওয়া মিলের অন্তর্ভুক্ত হবে, কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে। দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে প্রারম্ভিক নগদ তহবিল, বছরের শুরুতে নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক তহবিল, সমাপনী ব্যাংক জমাতিরিক্ত আর সমাপনী মজুদ পণ্য। তার বন্ধুরা আমরা এখানে দেখো সাধারণত আমরা বলেছিলাম রেওয়া মিল প্রস্তুত করা হয় হিসাব কালের শেষ তারিখে এবং আর্থিক বিবরণী প্রস্তুতের আগে। তাহলে এখানে প্রারম্ভিক আইটেম যেহেতু প্রারম্ভিক মজুদ পণ্য নাই, শুধু প্রারম্ভিক মজুদ পণ্যের ক্ষেত্রে ভিন্ন, প্রারম্ভিক ব্যাংক তহবিল আসবে না, সমাপনী ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত তো নিশ্চয়ই তোমরা বুঝতেছো যে আমরা ব্যাংকে যে টাকা ছিল তার চেয়ে অতিরিক্ত আমরা টাকা নিয়ে আসছি। এই সমাপনী ব্যাংক জমাতিরিক্ত এটা ক্রেডিট ব্যালেন্স এইটা আমাদের রেওয়া মিলে আসবে। সমাপনী মজুদ পণ্য সাধারণত আসে না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি থাকে, পণ্য ক্রয় দেওয়া থাকে। রেওয়া মিলে পণ্য ক্রয় থাকলে আমরা আনি কি বন্ধুরা, মনে আছে একটু আগে বললাম, পণ্য ক্রয় থাকলে আমরা আনি প্রারম্ভিক মজুদ পণ্য, আর সমন্বিত ক্রয় থাকলে নিব সমাপনী মজুদ পণ্য। তাহলে আমরা সাধারণত যেহেতু সমাপনী ব্যাংক জমাতিরিক্ত পেয়ে গেছি, এইটি হবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো বন্ধুরা, নিচে কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। আর একটা কোশ্চেন দেখো, বরিশাল বোর্ড আসছে, সমাপনী নগদ তহবিল, সমাপনী ব্যাংক ব্যালেন্স, প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স, প্রারম্ভিক মজুদ পণ্য। তাহলে এখন দেখো বন্ধুরা কোনটা আসে না। দেখো সমাপনী নগদ তহবিল যেহেতু বছরের শেষে আমরা রেওয়া মিল করি, এটা আসবে। সমাপনী ব্যাংক ব্যালেন্স এটা আসবে। প্রারম্ভিক মজুদ পণ্য সাধারণত আমরা কি বলছিলাম যে অঙ্কে ম্যাক্সিমাম ক্ষেত্রে পণ্য ক্রয় দেওয়া থাকে, ক্রয় দেওয়া থাকলে প্রারম্ভিক মজুদ পণ্য আসবে। তাহলে প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স এটা একেবারেই আসবে না, তাহলে আমাদের প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্সটা হলো আমাদের এখানে অপশন, যেটা হলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এরপর দেখো বন্ধুরা, কখন সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়। এই কোশ্চেনটা আমি আর বলবো না, এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার করো যে কখন রেওয়া মিলে সমাপনী মজুদ পণ্য, কখন রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়। সমাপনী মজুদ পণ্যের উদ্ভিদ থাকলে, প্রারম্ভিক মজুদ পণ্য না থাকলে, সমন্বিত ক্রয়ের উদ্বৃত্ত থাকলে, এটা একটু ফন্টে সমস্যা হয়েছে, সমন্বিত ক্রয়ের উদ্বৃত্ত বা ব্যালেন্স দেওয়া থাকলে, মালিকের নির্দেশ দিলে আসলে অ্যাকাউন্টিং হয় না, মালিকের নির্দেশনায় কোনো অ্যাকাউন্টিং হয় না। তাহলে বন্ধুরা আমরা কি বলেছিলাম, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে যখন আমাদের কি থাকবে, সমন্বিত ক্রয় থাকবে। তাহলে সমন্বিত ক্রয় থাকলে আমরা কি করব, সমন্বিত ক্রয় উদ্বৃত্ত বা ব্যালেন্স দেওয়া থাকলে আমরা সমাপনী মজুদ পণ্য নিয়ে আসবো। আশা করি বন্ধুরা কোনটা কারেক্ট বুঝতেছো। এটাই আমাদের শেষ কোশ্চেন আজকে, যেহেতু সময় অলরেডি ওভার। বন্ধুরা দেখো সমন্বিত ক্রয় হলো, সমন্বিত ক্রয় একটু আগে আমরা দেখাইছিলাম বন্ধুরা, কি মনে আছে তোমাদের সমন্বিত ক্রয়ের যে সূত্রটা, পণ্য ক্রয় এর সাথে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ করব আর সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব। তাহলে এখানে বলা আছে সমন্বিত ক্রয় হলো, চট্টগ্রাম বোর্ড 2017 সালে এই কোশ্চেনটা আসছিল, সমাপনী মজুদ পণ্য ক্রয় প্লাস প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য মাইনাস ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য মাইনাস ক্রয় প্লাস সমাপনী মজুদ পণ্য। কোনটা কারেক্ট বন্ধুরা? নিশ্চয়ই তোমরা বুঝতেছো যে আমরা ক্রয় এবং প্রারম্ভিক মজুদ পণ্য যোগ হবে এবং সমাপনী মজুদ পণ্য বাদ হবে। এইটা হলো আমাদের সমন্বিত ক্রয়ের সঠিক সূত্র। ওকে বন্ধুরা, আগামীকালকে, আজকে আমরা রেওয়া মিল নিয়ে আলোচনা করলাম, আগামীকালকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো নগদান বই নিয়ে। বন্ধুরা আগামী শনিবার আমরা নগদান বইয়ের গুরুত্বপূর্ণ ক্লাস হবে, সেই ক্লাসে সবাইকে আমরা তোমাদের প্রত্যাশা করছি। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।